প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে আবারও তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের কিছু টপিকস নিয়ে। পঞ্চম অধ্যায়টির নাম হচ্ছে তাড়িত চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ। তাহলে দেখো, এটা আসলে এই একটা চ্যাপ্টার দুইটা অংশের সমন্বয়। একটা তাড়িত চৌম্বকীয় আবেশ আর একটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। তাড়িত চৌম্বকীয় আবেশ সম্পর্কে আমাদের গত লেকচারগুলোতে আলোচনা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহ কিভাবে সৃষ্টি হয় সেটি নিয়ে আলোচনা করব। এবং এখান থেকে একটা টপিকস রয়েছে, সেটা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্যবহার করে এটা পাই, সেটা হচ্ছে ট্রান্সফর্মার। সেই ট্রান্সফর্মার নিয়ে আমরা কিছু আলোচনা করব। তাহলে আমরা এখন আলোচনা করব কিভাবে দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয় এই বিষয়টা নিয়ে। তার আগে একটু বলতে চাই, প্রবাহী দুই প্রকার। একটা প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট প্রবাহ, একটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, ডিরেক্ট প্রবাহ বা যার বাংলা নাম আমরা বলতে পারি সমপ্রবাহ, অর্থাৎ সে কখনোই চলার পথে কখনোই তার দিক পরিবর্তন করে না, এটাকে বলা হয় হচ্ছে সমপ্রবাহ। আর দিক পরিবর্তী প্রবাহ কি? সে তার চলার পথে দিক পরিবর্তন করবে। এই ধরনের প্রবাহকে বলা হয় দিক পরিবর্তী প্রবাহ। এখন আমাদের এই চুম্বক আবেশ সৃষ্টি করার জন্য যে প্রবাহটা আমরা ব্যবহার করব, আমাদের একটা প্রবাহ লাগবে। আমরা এখন বলতে পারো যে আমরা কোন প্রবাহটা ব্যবহার করব। আমরা সমপ্রবাহটা ব্যবহার করব না, আমরা দিক পরিবর্তী প্রবাহটি ব্যবহার করব। এখন প্রশ্ন হলো, কেন আমরা সমপ্রবাহ ব্যবহার করব না? এখন দেখো, এখানে ফ্লাক্সের পরিবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা কি পাই? আবিষ্ট তড়িৎচালক বল তথা তড়িৎ প্রবাহ পাই। ঠিক আছে, আমি আবারও বলছি, সাধারণত ফ্লাক্সের পরিবর্তনের কারণেই কিন্তু আমরা আবিষ্ট তড়িৎচালক বল তথা দিক তড়িৎ প্রবাহ পাই, যে ডি ফাই বাই ডি টি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, যদি এই ফ্লাক্স এর কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ সবসময় সে যদি একই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ এখানে ফ্লাক্সের কোনো পরিবর্তন, ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানে ফ্লাক্সটা কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা এখানে একটা কনস্ট্যান্ট মানকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পেয়ে যাব? তাহলে এই ক্ষেত্রে তড়িৎচালক বলের মানটা 0 হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবো না। এই কারণেই আমাদেরকে দিক পরিবর্তী প্রবাহ, এই কারণে আমাদেরকে এমন একটা প্রবাহ ব্যবহার করতে হবে এই ফ্লাক্স সৃষ্টির জন্য, যার জন্য এই ফ্লাক্সের মানটা সবসময় পরিবর্তনশীল হবে। আর এই ধরনের প্রবাহই হলো গিয়ে আমাদের দিক পরিবর্তী প্রবাহ। এখন এই দিক পরিবর্তী প্রবাহ তো সৃষ্টি করতে হবে। এখন এই দিক পরিবর্তী প্রবাহ কোথায় কিভাবে সৃষ্টি করতে পারি? এখন এই দিক পরিবর্তী প্রবাহ আমরা সৃষ্টি করতে পারি একটা এসি জেনারেটরের সাহায্যে। দিক পরিবর্তী প্রবাহ আমরা সৃষ্টি করতে পারি একটা এসি জেনারেটরের সাহায্যে। এখন তোমরা চিত্রে যে জিনিসটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে একটা এসি জেনারেটরের একটা কঙ্কাল চিত্র বলতে পারো, একটা সায়েন্টিফিক ফিগার। এখন এর মূল যে অংশগুলো, এর তো একটা জেনারেটরের তো অনেকগুলো অংশ থাকে, তো এর মূল যে অংশ সেগুলো হলো একটা ক্ষেত্র চৌম্বক নিব, আমরা একটা ক্ষেত্র চৌম্বক নিব, একটা আয়তাকার তার কুণ্ডলী নিব যাকে আমরা বলছি
আর্মেচার, ঠিক আছে, এবং দুটো স্লিপিং রিং থাকবে এবং একটা কার্বন নির্মিত ব্রাশ থাকবে, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা কি হবে, দেখো একটা ইউ আকৃতির চুম্বক, তার এক প্রান্ত হচ্ছে নর্থ আর এক প্রান্ত হচ্ছে সাউথ। ওকে, এখন আমরা জানি যে বলরেখাগুলো নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হয়। এখন বলরেখা যখন নর্থ থেকে সাউথের দিকে প্রবাহিত হচ্ছে এবং এখানে দেখো কারেন্ট যদি এভাবে ফ্লো হয়, তাহলে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, এর আগে আমরা দেখেছি যে এই দুটো তড়িৎ প্রবাহের জন্য কিন্তু কার্যত আমরা কোনো বল পাই না। আমরা এই দুটো প্রবাহ যদি আমরা এটাকে পি কিউ আর এস দ্বারা সূচিত করি, আয়তাকার এই আর্মেচারের পিএস এবং কিউ আর এ তড়িৎ প্রবাহের দরুনই কিন্তু আমরা এখানে একটা ঘূর্ণন পেয়ে যাব। সেটা কিরকম দেখো, ফ্লেমিং এর বাম হস্ত নীতি, যদি দেখো এখানে চৌম্বক ক্ষেত্রের কারণে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এখন সেই তড়িৎ প্রবাহের কারণে এখানে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। কিভাবে ঘূর্ণন সৃষ্টি হবে দেখো, বল এফ বি আই রুল, ফ্লেমিং এর বাম হস্ত নীতি অনুযায়ী এফ বি আই রুল, অর্থাৎ বৃত্তাঙ্গুলি দ্বারা আমরা বল বুঝি, তর্জনী দ্বারা আমরা চৌম্বক ক্ষেত্রের দিক বুঝি এবং মধ্যমা দ্বারা তড়িৎ প্রবাহের দিক বুঝি। তাহলে কিউআরে দেখো তড়িৎ প্রবাহ নিচের দিকে, বলরেখাগুলো বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক, তাহলে বল উপর দিকে ক্রিয়া করছে। ওকে, আবার এই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বলটা নিচের দিকে ক্রিয়া করছে, অর্থাৎ বলতে পারি এটা এখন এভাবে ঘুরবে। দেখো এটা এখন এভাবে ঘুরতে থাকবে। এখন যখন এই ঘুরতে থাকবে, এই ঘোরার মাধ্যমেই এখানে আমরা ফ্লাক্সের পরিবর্তন পেয়ে যাব, ঠিক আছে। এখন এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য আমরা এই যে বহির্বর্তনীতে একটা তড়িৎ প্রবাহ, আমরা এই ঘূর্ণনের কারণে এখানে একটা ফ্লাক্সের পরিবর্তন সৃষ্টি হবে এবং সেই ফ্লাক্সের পরিবর্তনের জন্য বহির্বর্তনীতে আমরা আবেষ্ট তড়িৎচালক বল তথা আবেষ্ট তড়িৎ প্রবাহ পেয়ে যাব, ঠিক আছে। এই হলো কি আমাদের মোটামুটি একটা এসি জেনারেটরের বেসিক বিষয়, বেসিক সাবজেক্ট। এখন আমরা যে ফ্লাক্সের পরিবর্তনটা কতটুকু হচ্ছে এবং সেই ফ্লাক্সের পরিবর্তনের জন্য এখানে যে মানগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা একটু নির্ণয় করি। দেখো এখানে যে ঘূর্ণন সৃষ্টি হচ্ছে, তার মানে এখানে একটা কৌণিক বেগ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বলতে পারি কুণ্ডলীর কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে টি সময়ে কুণ্ডলী কি পরিমাণ পথ অতিক্রম করবে, থিটা ইকুয়াল টু ওমেগা টি পথ বা ঘূর্ণন বা কেন্দ্রে থিটা ইকুয়াল টু থিটা কোণ সৃষ্টি করবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফাই ইকুয়াল টু কি লিখতে পারি, ফাই ইকুয়াল টু এন সংখ্যক কুণ্ডলী যদি নেই, তাহলে এন এ বি কস থিটা। ওকে, ফাই ইকুয়াল টু এন এ বি কস থিটা। ওকে, এখন আমরা লিখতে পারি এন এ বি থিটার জায়গায় লিখতে পারি কস ওমেগা টি। ওকে, এখন আমরা তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বলের পরিমাণটা পেয়ে যাব। কিভাবে পাবো দেখো, আমরা জানি E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডি টি। এই সূত্রে আমরা যদি এখন ফাই এর মানটা বসিয়ে দিই, তাহলে দেখো তাহলে E ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি, আর আমরা এখানে ফাই কত পেয়েছিলাম, ফাই ইকুয়াল টু এন এ বি কস ওমেগা টি। ওকে, আচ্ছা, তাহলে মাইনাস
ডি বাই ডিটি এন এ বি কস ওমেগা টি। দেখো এন পাক সংখ্যা কনস্ট্যান্ট, ক্ষেত্রফল কনস্ট্যান্ট এবং চৌম্বক ক্ষেত্র এটাও কনস্ট্যান্ট। সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে শুধু এই ওমেগা টি এর। তাহলে এই সব কনস্ট্যান্টগুলো সামনে চলে আসবে, এন এ বি আর ডি বাই ডিটি কস ওমেগা টি। এখন দেখো কস ওমেগা টি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পেয়ে যাব? তাহলে কস কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস সাইন। তাহলে মাইনাস মাইনাস যদি কেটে দেই তাহলে পেয়ে যাব এন এ বি ওমেগা সাইন ওমেগা টি। ওকে, ই ইকুয়াল টু, এখন দেখো এর এই যে মানটুকু আমরা পাচ্ছি সেটাকে বলা হয় আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মান। আবিষ্ট তড়িৎচালক বলের আবিষ্ট তড়িৎচালক বলের শীর্ষ মান, শীর্ষ মান এটাকে আমরা প্রকাশ করি ই নট দ্বারা। ওকে, তাহলে এই মানটা যদি আমরা বসায় দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এই হলো গিয়ে কোনো একটা আবিষ্ট যে তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে তার সমীকরণ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আমরা আবার কি জানি, I equal to E by R। ওকে, আচ্ছা আশা করছি এগুলো তোমরা লিখে নিয়েছো, আমি মুছে ফেলছি। তাহলে E এর মান বসিয়ে দাও, E নট সাইন ওমেগা টি ডিভাইডেড বাই R। ওকে, এখন এই E নট বাই R কে আমরা লিখতে পারি I নট, I equal to I নট সাইন ওমেগা টি। এই হলো গিয়ে তড়িৎচালক বলে তড়িৎ প্রবাহের সমীকরণ। ঠিক আছে, এখন দেখো এই আই নট কে, এক্ষেত্রে আই নট কে বলা হয় তড়িৎ প্রবাহের শীর্ষ মান। আমরা এখানে যে দিক পরিবর্তী প্রবাহ পাবো সেই দিক পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে তড়িৎচালক তড়িৎ প্রবাহের বিভিন্ন মান পাবো, কিন্তু এই বিভিন্ন মানের মধ্যে এই আই নটটাকে আমরা বলবো শীর্ষ মান। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের দিক পরিবর্তী প্রবাহ সৃষ্টি, দিক পরিবর্তী প্রবাহের সৃষ্টির সাথে সাথে সেখানে ফ্লাক্সের পরিবর্তন নিয়ে আলোচনা, এবং সেই ফ্লাক্সের পরিবর্তন থেকে আমরা তড়িৎচালক বল এবং আবিষ্ট তড়িৎচালক বল এবং আবিষ্ট তড়িৎ প্রবাহের একটা ইকুয়েশন পেয়ে গেছি। সেটা হচ্ছে E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি এবং I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে ট্রান্সফরমার। আমরা এখন ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব ট্রান্সফরমার নিয়ে। ঠিক আছে, ট্রান্সফরমার জিনিসটা কি? যে যন্ত্রের সাহায্যে দিক পরিবর্তী উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে বা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় ট্রান্সফরমার। বাংলায় একে রূপান্তরকও বলা হয়। ঠিক আছে, এখন এই ট্রান্সফরমার দুই প্রকার হয়ে থাকে। সাধারণত ট্রান্সফরমার দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। কারণ স্টেপ আপ ট্রান্সফরমারটা কি? এক নম্বরে আমরা বলতে পারি স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে আমরা কি করি? স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে আমরা হচ্ছে নিম্ন ভোল্টেজকে নিম্ন দিক পরিবর্তী নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করি স্টেপ আপের সাহায্যে, এবং আমরা সাধারণত দিক পরিবর্তী উচ্চ ভোল্টেজকে
নিম্ন ভোল্টেজে রূপান্তর করি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। ঠিক আছে, এখন স্টেপ আপ ট্রান্সফরমার স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা কিভাবে বুঝবো সেটা বোঝার আগে আমরা একটু ট্রান্সফরমারের গঠন নিয়ে আলোচনা করে আসি। ঠিক আছে, এখন এই ট্রান্সফরমারের গঠনটা কি, একটা ট্রান্সফরমার কিভাবে তৈরি করা হয়? সাধারণত একটা কাঁচা লোহার আয়তাকার কোর বা মজ্জার যে কোনো দুই বিপরীত প্রান্তে অন্তরিত তার পেঁচিয়ে ট্রান্সফরমার তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা, এই ট্রান্সফরমারের এক সাইড দিয়ে আমরা তড়িৎ প্রবাহ ইনপুট দিই এবং অপর প্রান্তে আমরা আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পেয়ে যাই। অর্থাৎ ট্রান্সফরমারটা কাজ করে পারস্পরিক আবেশ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এখন এখানে যে কুণ্ডলীতে দেখতে পাচ্ছ একটা ট্রান্সফরমার, আমরা যে কুণ্ডলীতে, ধরো এটা পি কিউ আর এস একটা কুণ্ডলী, আমরা যে প্রান্তে, যেহেতু এটা একটা আয়তাকার কুণ্ডলী, তাহলে যেই প্রান্তে আমরা কোনো তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বল ইনপুট দিব বা প্রবেশ করাবো, সেই প্রান্তটাকে সাধারণত বলা হয় হচ্ছে প্রাইমারি কুণ্ডলী। ঠিক আছে, প্রাইমারি কুণ্ডলী বা মুখ্য কুণ্ডলী। এবং যে প্রান্তে আমরা আবেশ প্রক্রিয়ায় আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পেয়ে যাব, সেই প্রান্তটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি কুণ্ডলী বা গৌণ কুণ্ডলী। ঠিক আছে, আচ্ছা, এখানে অবশ্যই একটা কুণ্ডলী থাকে বা তার পেছনে থাকে। এই তারের নাম্বার, এটা হচ্ছে এন কে নাম্বার অফ টার্নস বা পাক সংখ্যা বলা যায়। তাহলে প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা বলতে পারি এনপি এবং সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা বলতে পারি এনএস। ওকে, প্রাইমারি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এনপি আর সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে এনএস। এখন আমরা এই যে পাক সংখ্যা দেখতে পেয়েছি, এই পাক সংখ্যা দেখে একটা ট্রান্সফরমার স্টেপ আপ নাকি স্টেপ ডাউন সেটা আমরা চিহ্নিত করতে পারি। ঠিক আছে, আচ্ছা, যে ট্রান্সফরমারের প্রাইমারি কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে এবং সেকেন্ডারি কুণ্ডলীতে পাক সংখ্যা কম থাকে, সেই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলি, স্টেপ আপ বলতে আমরা বুঝি যদি প্রাইমারি কুণ্ডলীতে পাক সংখ্যা কম এবং সেকেন্ডারি কুণ্ডলীতে পাক সংখ্যা বেশি থাকে, তাহলে সেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। অর্থাৎ এটা কিভাবে কাজ করছে আমরা জানি, আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক বল পাক সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ পাক সংখ্যা যত বেশি হবে ফ্লাক্সের পরিবর্তনটা তত বেশি হবে, আর ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হবে তত বেশি পরিমাণ আমরা আবিষ্ট তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ পেয়ে যাব। তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার বলতে আমরা আবারও বলছি, এই স্টেপ আপ ট্রান্সফরমার বলতে আমরা বুঝবো যে প্রাইমারি কয়েলে পাক সংখ্যা কম, সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা বেশি। অর্থাৎ বলতে পারি এন পি ইজ less than NP is less than NS. ওকে, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কোনটা? যেখানে প্রাইমারিতে পাক সংখ্যা বেশি এবং সেকেন্ডারিতে পাক সংখ্যা কম, সেই ধরনের ট্রান্সফরমারকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ এন পি ইজ গ্রেটার দ্যান এন এস। ওকে, আচ্ছা, তো এই গেল আমাদের মোটামুটি ট্রান্সফরমারের গঠন, ট্রান্সফরমারের প্রকারভেদ। এবার আমরা ট্রান্সফরমারের কার্যপ্রণালী নিয়ে কথা বলবো। তাহলে আমরা যদি এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে একটি পরিবর্তনশীল বিভব পার্থক্য প্রয়োগ করি,
তাহলে এর কুণ্ডলীতে একটি শক্তিশালী ও পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করবে এবং এর ফলে মুখ্য কুণ্ডলীতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করার ফলে এর মুখ্য কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আবিষ্ট তড়িৎচালক বলকে মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে যদি পাক সংখ্যা np হয়, তাহলে আবিষ্ট তড়িৎচালক বল EP মাইনাস লিখতে পারি আমরা np d phi বাই dt। ঠিক আছে, এটা গেল আমাদের প্রাইমারি কুণ্ডলীতে। এখন কুণ্ডলী দুটো যদি খুব কাছাকাছি হয় বা আমরা বলতে পারি কোনো ফ্লাক্সের যদি নষ্ট না হয়, কোনো ফ্লাক্স যদি নষ্ট না হয়, তাহলে এই ফ্লাক্সের সাহায্যে, এই ফ্লাক্সের পরিবর্তনের সাহায্যে, এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে সেই ফ্লাক্সের পরিবর্তনের সাহায্যেই আমরা সেকেন্ডারি কুণ্ডলীতে একটি আবিষ্ট তড়িৎচালক বল পেয়ে যাব। এখন সেকেন্ডারি কুণ্ডলীর পাক সংখ্যা যদি ns হয়, তাহলে আমরা লিখতে পারি ES মাইনাস ns d phi বাই dt। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 2 নম্বর সমীকরণ দাও, এবং 1 এবং 2 যদি আমরা ভাগ করি তাহলে লিখে ফেলো। তাহলে আমরা এখানে কি পেলাম? EP মাইনাস np d phi বাই dt, আরেকটা পেলাম হচ্ছে ES মাইনাস ns d phi বাই dt। তাহলে দেখো আমরা মুছে দেই। তাহলে আমরা যদি এটা 1 নম্বর ছিল আর এটা আমাদের 2 নম্বর সমীকরণ ছিল, যদি আমরা 1 ভাগ 2 করি তাহলে পেয়ে যাব EP বাই ES NP বাই NS। এটা হলো গিয়ে কোনো একটি ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী, এটা ES, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর মধ্যে তড়িৎচালক বল এবং পাক সংখ্যার মধ্যে সম্পর্ক নির্দেশ করে। এইটা একটা সমীকরণ, এটাকে বক্স আকারে রেখে দাও। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আবার জানি যে শক্তি নিত্যতার সূত্র অনুযায়ী কোনো শক্তি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, বা এখানে কোনো ক্ষমতা সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যাবে না। এখন দেখো, যেহেতু মুখ্য কুণ্ডলীতে আমরা মুখ্য কুণ্ডলীতে দেখো যদি তড়িৎ প্রবাহ IP হয় এবং গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ যদি IS হয়, তাহলে দেখো এই কুণ্ডলীতে I তড়িৎ প্রবাহের কারণে এখানে EP তড়িৎচালক বল উৎপন্ন হওয়ার সাথে সাথে এখানে যে পাওয়ারটা পাবো সেটা হচ্ছে P প্রাইমারি P VI বা EI, এখানে EP বাই হচ্ছে IP। আবার সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে PS ES। এখন আমরা জানি যেহেতু শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই আমরা এখানে এই দুটার ক্ষমতা সেম হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ প্রাইমারি কুণ্ডলীর ক্ষমতা এবং সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষমতা একই, অর্থাৎ সমান। তাহলে আমরা লিখতে পারি EP into IP ES IS। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি EP বাই ES IS বাই IP, অর্থাৎ তড়িৎ প্রবাহের সাথে আবিষ্ট তড়িৎচালক বলের সম্পর্কসূচক সমীকরণটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে আগেরবার আমরা কি পেলাম? আগেরবার আমরা পেলাম
এনপি বাই এনএস ইকুয়াল টু ইপি বাই ইএস। তাহলে এই সবগুলো সমীকরণ যদি আমরা একসাথে দেখাই তাহলে আমরা এটাকে লিখতে পারি এনপি বাই এনএস ইকুয়াল টু ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি। এখন উদ্দীপকের যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রয়োজনীয় সম্পর্কসূচক সমীকরণ ব্যবহার করে আমরা অঙ্কটির সমাধান করতে পারবো। তোমরা এই সূত্রগুলো খুব ভালো করে দেখে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণচক্রের জন্য গড় তড়িৎচালক শক্তি বা গড় আমরা যে দিক পরিবর্তী প্রবাহ পেলাম সেই দিক পরিবর্তী প্রবাহের জন্য আমরা একটা সাইনোসয়েডাল গ্রাফ পাবো, ঠিক আছে? এবং সেই গ্রাফ থেকে আমরা আসলে ওই পূর্ণচক্র অর্ধচক্র বিষয়টি পেয়ে যাব এবং সেই পূর্ণচক্রের জন্য গড় তড়িৎচালক বলের মান বের করব, তারপর অর্ধচক্রের জন্য গড় তড়িৎচালক মান বের করব এবং অর্ধচক্রের জন্য গড় বর্গের বর্গমূল মানগুলো আমরা বের করব গাণিতিক প্রক্রিয়ায়, ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।